দেখছো তো তোমরা মাকে কিভাবে দিদিভাইয়ের মাথায় নিজের হাত বোলাচ্ছে। এমন মনে হচ্ছে যে ভিতর ভিতর মায়ের বুক ফেটে যাচ্ছে নিজের মেয়ের জন্য। সেই জন্যই তো উনি মা। নিজের সন্তানের জন্য যদি বুক না পড়ে তাহলে কার জন্য পড়বে? শুধু উনি বাইরে দেখান না, এই বাড়ির যা অবস্থা এখন, মায়ের নিজের মেয়ের জন্য ভালোবাসা দেখানোটাও কঠিন। তার মানে এই নয় যে মা ওকে ভালোবাসেন না, ওকে স্নেহ করেন না। মা এতদিন এই কষ্টটাকে লুকিয়ে রেখেছিলেন, হয়তো এবার মা একটু শান্তি পাবেন। একদম ঠিক বলেছ বর্দি। আর যদি মা খুশি থাকে তাহলে আমরা সবাই খুশি থাকবো। কিন্তু আমার শাশুড়ি মা আর বরকে কি চিনিস না? ওরা এই কথাটা কখনো বুঝবে না। এক তো এই বাড়িতে থাকে, এই পরিবারের দয়ায় বেঁচে আছে, আর তাও দেখো সব সময় কেমন সবার সঙ্গে ঝগড়া করে বেড়ায়। আচ্ছা দিদি শোনো না, বলছি কাল আমরা মাকে মূর্তি বানানোর ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আমি কিন্তু এখনো ভুলে যাইনি আমাদের মূর্তি প্রজেক্ট। আরে তোরা এখন এত কথা বলিস না, যদি শুনতে পেয়ে যান না তাহলে আমরা ধরা পড়ে যাব। সরি সরি সরি, আমি তো শুধু তোমাদের মনে করাচ্ছিলাম। এবার একদম চুপ। হ্যাঁ, কত কিছু সহ্য করতে হয়েছে তোকে, আর আমিও এত কঠোর হয়ে গেছি যে তোর দুঃখে আমি সামিল হতে পারছি না। কিন্তু এই রাস্তায় কাঁটা তো তুই বিছিয়েছিলি, এই জন্য সবার সামনে আমি তোকে স্নেহ দেখাতেও পারছি না। নয়তো এই বাড়িতে আমি তোকে রাখতে পারবো না। স্রেফ আমি আমার বৌমাদের কাছে সারা জীবন ঋণী থেকে যাব। ভগবান মা দুর্গার রূপে চারজন মেয়ে দিয়েছেন আমাকে, যারা আমার মনের সব দুঃখ দূর করে দেয়, সমস্ত বিপদে আমার পাশে থাকে, কোনো জিনিসের অভাব আমাকে বোধ করতে দেয় না। ওরা আজকে শুধু আমার হৃদয়ে জয় করেনি, আমার হৃদয়ে একটা জায়গা বানিয়েছে ওরা। আমি তোকে খাবার খেতে মানা করেছিলাম, তাই জন্য তুই আজকে খাবার খাসনি, জানি আমি। কিন্তু দেখিস, কালকে আমার বৌমারা তোকে খাবার খাইয়েই ছাড়বে। মা, এই আমার বালিশ টেনেছিস কেন? এখানে এসেই হক দেখাতে শুরু করেছিস তুই? না মা, আমি জানতাম না, সত্যিই জানতাম না। আমাকে এখানে শুতে বলা হয়েছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোমার বালিশ আনিনি। তাছাড়া তোর ওপর দয়া দেখানোর লোকের অভাব নেই এ বাড়িতে। দয়া একবারে উতলে দেবে তোর ওপর। টাকা তো লাগে না এটা দেখাতে, বেশি বেশি করে দয়া দেখাবে। আমার বালিশটা দিয়ে তোমার ওপর দয়া দেখাচ্ছে, আর নিজের শাশুড়ির ঘুমের কোনো খেয়াল নেই। মা, তুমি এখানে এসেছো কেন এই সময়? ঘুম আসছে না নাকি? মা দিদিভাইকে এইভাবে এই ঘরে একলা ফেলে ঘুম কি করে আসবে বলো? আমি তো এখানে শুতেই এসেছি। আমি দিদিভাইকে বলেছিলাম এখানে ঘুমিয়ে পড়তে, আমার রান্নাঘরে কিছু কাজ আছে, আমি কাজ শেষ করে চলে আসব। আমার কাজ শেষ হয়ে গেছে তাই চলে এলাম। এমনিতে মা, তুমি এখানে কি করছো? কিছু লাগবে তোমার? ওকে আমার বালিশটা দিয়েছো কেন তুমি? বালিশ? মা না তো, এটা তো তোমার বালিশ নয়। তোমার ঘর থেকে আমি নিয়ে আসিনি, এটা আমার বালিশ। এটা তো আমি আমার ঘর থেকে এনেছি। তোমার বালিশ তো তোমার ঘরেই আছে মা। আমার ঘরেতে বালিশ আছে ঠিকই, কিন্তু যেটা আছে সেটা খুব শক্ত, আর এই বালিশটা দেখছি খুব নরম। আর যখন বলে দিয়েছি এই বালিশটা আমার, তাহলে এত তর্ক করছো কেন? না না মা, তুমি যদি চাও তো তুমি এই বালিশটা নিয়ে যেতেই পারো, আমার তাতে কোনো অসুবিধে নেই। এবার থেকে আমার ঘরের কোনো জিনিস যেন এই ঘরে না আসে। আমি তোমার কোনো জিনিসই নিয়ে আসিনি। আমি কারোর কোনো কিচ্ছু নিতে চাই না। না, আমি মাটিতে বিছানা করে শুয়ে পড়বো, আমার কোনো সমস্যা হবে না। আর এমনিতেও এই অবস্থায়
বিছানায় শোয়াটা ঠিক হতো নয়, তাই না? এরকম অবস্থায় বিছানায় শোয়ার কথা ভাবলে তুমি কি করে? স্বামী মারা গেছে, তারপরেও দেখো বিছানায় শুয়ে আছে। এখন তোমার অবস্থা মহারানীর মতো নয়, ভিখারির মতো হয়েছে। মা, যে কথাগুলো বললে তোমার নিজেরও কষ্ট হয়, তুমি সেসব কথা কেন বলো মা? কি? কিছু না। অহনা, কেন তুমি আমাকে বিছানায় শোয়ার জন্য জোর করলে বলো তো? আমি তো মাটিতেই শুতে চেয়েছিলাম। আমি তো বলেও ছিলাম তোমাকে। তোমরা সবাই আমার সাথে আর জোর জবরদস্তি করো না, আমাকে আমার অবস্থায় থাকতে দাও। দিদি ভাই, আমি বিছানায় শোবো আর তুমি মেঝেতে শোবে, এমনটা তো হতে পারে না, তাই না? আর মা তোমাকে যাই বলুক না কেন, তুমি কিন্তু এক মুহূর্তের জন্য এটা ভেবো না যে তোমার অবস্থা ভিখারির মতো। তুমি দেখবে একদিন তুমি ঠিক জানতে পারবে যে তুমি কতটা ধনী। হ্যাঁ, জানি যে এখন তোমার স্বামী আর জীবিত নেই, কিন্তু একটা কথা বলো তো দিদি ভাই, যখন সে ছিল তখন কি তুমি খুশি ছিলে তার সাথে? কারণ আমি তো শুনেছি যে সে তোমাকে খুব কষ্ট দিত। প্রথম প্রথম ভালোবাসা ছিল, যার জন্য তুমি এই বাড়ি ঘর ছেড়ে তার কাছে চলে গেছিলে। কিন্তু বিয়ের পরেও কি ওই ভালোবাসা জীবিত ছিল? যদি সেই ভালোবাসা জীবিত থাকতো না, তাহলে তোমায় এত কষ্ট পেতে হতো না। কিন্তু সেই সব কিছু হারিয়ে ফেলার পরে দিদি ভাই, আমি তোমায় একটা কথা অবশ্যই বলবো যে তুমি এখনো অনেক ধনী। তুমি হয়তো এই কথাটার আন্দাজ করতে পারবে না, কিন্তু একদিন তুমি ঠিক জানতে পারবে। তোমার এই ভাষণ একটু বন্ধ করবে? পৃথিবী চুপ করে যাবে, কিন্তু এর মুখ একেবারে বন্ধ হবে না। আমি জানি মা, এই কথাগুলো তেতো, কিন্তু একটা কথা তো তুমিও খুব ভালো করে জানো যে আমি যেটা বলি সেটা সত্যি হয়, আর আমি এখনো শুধু সত্যেরই সঙ্গ দিচ্ছি। ব্যাস ব্যাস, খুব এসেছে সত্যবাদী যুধিষ্ঠিরের সত্যবাদী ছোট বোন। আর শোন, তুই এখানে আমার ইচ্ছের বিরুদ্ধে আছিস। তুই এখন বিপদে আছিস, এখানে থাকতে পারিস, কিন্তু মনে রাখ, তোকে শ্বশুর বাড়িতে আবার ফেরত যেতেই হবে। তুই এ বাড়ির মেয়ে হবার চেষ্টা করিস না। হ্যাঁ, কোনোদিন তুই এ বাড়ির মেয়ে ছিলিস বটে, কিন্তু আজকে আর নয়। তুই ওই দরজা বন্ধ করে দিয়েছিস। তুই আজ আমাদের সকলের কাছে মৃত। নিজের স্বামীর শেষকৃত্যের কাজ হয়ে যাবার পর তুই নিজের শ্বশুর বাড়ি চলে যাবি। এ বাড়িতে খুঁটি গেড়ে আবার বসিস না যেন। যতদিন তুই এ বাড়িতে থাকবি, এই বাড়ির রীতি নিয়ম মেনে তোকে চলতে হবে। আমি এখান থেকে কোথায় যাব? আর আমাকে তো আমার শ্বশুর বাড়ির লোকেরাও ওই বাড়িতে আর থাকতে দেবে না। দিদি ভাই, তুমি চিন্তা করো না, তোমার কাছে থাকার জায়গার কখনো কোনো অভাব হবে না। কোথায় থাকবে ও? মা, তুমি যখন দিদিকে তোমার বাড়িতে রাখতেই চাও না, তাহলে তুমি এটা জেনে কি করবে যে ও কোথায় যাবে? যাই হোক, দিদি ছোট মামার কাছে থাকবে। আমি বলতে চাইছি, ছোট মামা তো আমাদের পাড়ায় এসেই থাকবে কিছুদিন বাদে। তো দিদি ভাই ওনার সাথে গিয়ে ওনার দেখাশোনা করবে, ওনার সঙ্গে থাকবেও। আচ্ছা, তাহলে কোনো অপরিচিত লোকে সংসার সামলাবে ও, কোনো অজানা লোকে দেখাশোনা করবে, লোকের বাড়িতে আয়া হয়েও জীবন কাটাবে। বাহ, এই না হলে আমাদের পরিবারের মেয়ে। তোমার মনে আছে মা, তুমিই তো বলতে যে ছোট মামাকে যে দেখাশোনা করবে সে নাকি অনেক ভাগ্যবান হবে। আর তুমি এটাও বলতে যে তুমিও কম ভাগ্যবতী নও, যে ছোট মামার মতো মানুষ তোমার জীবনে আছে তোমার বন্ধু হয়ে। তুমিই তো বলো, তাই না মা, যে ছোট মামা একদম হিমালয় পর্বতের মতো। ওনার সংস্পর্শে থেকে তুমি নিজে নিজেকে ভাগ্যবতী মনে করো। ভাগ্যবতীই তো হলো, তাই না? ভাগ্যবতীই তো, তাই না, ওনার সংস্পর্শে থেকে? আসলে দিদি ভাইয়ের ভাগ্য ভালো যে ওনার মতো একজন গুণী মানুষের হাত ওর মাথায় থাকবে। আমার জন্য কাউকে এত ভাববার কোনো প্রয়োজন নেই। যখন মা চাইছে, তখন আমি যে কোনো অজুহাতে আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব। সে তো তুমি শ্বশুরবাড়িতে যখন ইচ্ছে যেতে পারো, তাতে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি দরকার পড়ে, তাহলে আমরা পুলিশেরও সাহায্য নেব।
তুমি আমার বাড়ির বউ না ডাকাত? মা, তুমি দুটোই ভেবে নাও। আচ্ছা মা, এসব ছাড়ো। তোমার মনে আছে আমরা একটা প্ল্যান করেছিলাম? মা, আমাদের কাছে কিন্তু সময় একদম নেই। আমরা এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতে পারি না। আমাদের কিন্তু মা কাল থেকে মূর্তি বানানো শুরু করে দিতে হবে। তুমি মূর্তি বানাবে আর আমরা সাপ্লাই করব, তাতে কিছু পয়সাও উপার্জন হবে মা। আর তারপর মা, তোমাকেও এইভাবেই বাড়িতে ভয় ভয় থাকার দরকার পড়বে না। আর না নিজের মেয়ের জন্য সবার সামনে এভাবে মুখোশ পরে ঘুরতে হবে। এটা তুমি কি বললে? সেটাই যেটা তুমি শুনলে মা। এখন যদি আবারও বলি তো হয়তো অন্য কেউ বুঝে ফেলবে। তাই জন্য কি দরকার আছে? তুমি বুঝে গেছো তো, ব্যাস তাতেই যথেষ্ট। আর যদি না বোঝো তো কোনো দরকার নেই, ছেড়ে দাও। কিন্তু এটা তো ফাইনাল যে কাল থেকে মা তুমি মূর্তি বানাবে। হ্যাঁ, এই না মা, এই যে বালিশ, আমি কি রেখে আসবো বালিশটা? কোনো দরকার নেই। মা, মা তুমি তো এই বালিশটা নিতে এসেছিলে, আর এটা না নিয়ে এভাবে চলে যাচ্ছ। বললাম না বালিশটা চাই না। সে কি মা, এই বালিশটার জন্য তুমি মাঝরাতে নিজের মেয়ের ঘরে এসে এতগুলো কথা শোনালে, আর এখন বলছো যে তোমার বালিশটা দরকারই নেই? সেটা কি করে হতে পারে? কোনো ব্যাপার না, আমি এই বালিশটা তোমার ঘরে রেখে আসছি। দাঁড়াও দিদি ভাই, আমি আসছি। তুমি শুয়ে পড়ো, আমি এই বালিশটা মায়ের ঘরে রেখে তারপর আসছি। মা, আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাহসের তো কোনো তুলনাই হয় না। মায়ের সঙ্গে এত তর্কাতর্কি করেই চলেছিলিস? বাপ রে বাপ। দিদি, এখন যদি মা এইভাবে নিষ্পাপ বাচ্চার মতো বাহানা বানায় তাহলে প্রশ্ন উত্তর তো থাকবেই। এমনিতে একটা কথা বলবো তোমাদের, আমাদের শাশুড়ি মাও না কম যায় না, একটুও ঝুঁকবেন না উনি। দিদিভাই তো জানেও না যে ওর মায়ের মনে ওর জন্য কত বড় জায়গা রয়েছে। আর মা নিজের জেদে দিদিভাইকে এত এটা সেটা শোনাচ্ছে, আমার তো ভয় হচ্ছে যে দিদিভাই আবার দুঃখ পেয়ে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। দিদি, আমাদের না মাকে এত কঠোর হওয়া থেকে আটকাতে হবে। কথাটা তুই ঠিকই বলছিস, মায়ের মুখেও কিন্তু কোনো কথা আটকায় না, যা মনে আসে সেটা বলতেই থাকেন। তবে এটা তো বোঝা গেল এই বালিশটা শুধু একটা অজুহাত ছিল। আসল উদ্দেশ্য তো নিজের মেয়ের কাছাকাছি আসাই ছিল। এবার আমরাও দেখি এই চোর পুলিশের খেলা কতদিন চলে। যতক্ষণ চলছে দিদি চলতে দাও। আর যদি এই ব্যাপারে কেউ জানতেও পেরে যায় তো এই সবকিছুর দোষ আমরা নিজেদের মাথায় নিয়ে নেব। একটা কথা বলবো, মা যতই আমাকে সবার সামনে বকুক, কিন্তু আমি জানি মা মনে মনে না আমাদের কাজ নিয়ে খুব খুশি। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও, এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো। দিদি ভাইও একলা রয়েছে, আমিও গিয়ে একটুখানি ওর সাথে কথা বলি, তারপর আমিও শুয়ে পড়বো। হ্যাঁ আমরা যাই, অনেক লেট হয়ে গেছে আর সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর বালিশটা দে, আমি দিয়ে দেবো মাকে। গুড চল, মর্নিং। গুড নাইট, বাই। তুমি নিজের মায়ের কথা শুনে এত বেশি কষ্ট পেও না। তুমি তো চেনোই নিজের মাকে। আমার অন্যের কথায় খারাপ লাগতে যাবেই বা কেন? এত ক্ষমতা আছে নাকি আমার? আমি তো একটা সাধারণ মেয়ে। এভাবে ভাবলে চলবে না দিদি ভাই। তোমাকে না নিজের মাথা উঁচু রেখে নিজের আত্মসম্মানের সঙ্গে বাঁচতে হবে। আমার আত্মসম্মান আছে নাকি? কেন? প্রতিটা মানুষের নিজস্ব আত্মসম্মান থাকে, আর যদি না থাকে তো তৈরি করতে হয়। মনে রাখবে দিদি ভাই, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ মান আছে। আর তাছাড়া আমরা কেন আছি তোমার সাথে? হ্যাঁ, আমরাও তো রয়েছি তোমার সঙ্গে, আমরাও তো তোমার মতনই মেয়ে। আর জানো তো, ভালোই হলো তুমি এখানে চলে এসেছো। এবার আমাদের টিমে নতুন একজন মহিলা মেম্বার এসে গেছে। মহিলা মেম্বার? হ্যাঁ, মহিলা মেম্বার। দিদিভাই তুমি কি জানো, এই পৃথিবীতে না প্রতিটা মহিলার মৌলিক অধিকার প্রায় একরকমই হয়, শুধু জায়গা আর পরিস্থিতি বদলে যায়। আর এই লড়াইতে যে বাধা রয়েছে না,
সেটাও প্রায় একই রকম হয়। আমরা সব মহিলারা একসঙ্গে সাহসের সাথে যদি বিপদের সম্মুখীন হই, তাহলে হয়তো হতে পারে যে এই যুদ্ধটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তুমি কিন্তু এই যুদ্ধ থেকে সরে যেও না। আমরা সবাই আছি এই যুদ্ধে তোমার সাথে। তুমি শুধু বিশ্বাস হারিও না। বৌদি, তোমার সঙ্গে কয়েকটা কথা ছিল। সকাল হলো না, একবারে দেখো দল বেঁধে চলে এসেছে। কি হলো ঠাকুরপো, কি বলবে বলো? যেভাবে বাড়ির নিয়ম কানুনগুলো ভাঙা হচ্ছে তা দেখে তো আমরা আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি তো এটাই বলবে যে তুমি আমাদের এই বাড়ি ছেড়ে কবেই চলে যেতে বলেছিলে, কিন্তু আমিও তোমায় জানিয়ে দিই যে দাদা আমাদের যেতে দেননি। আর ছোট বৌদিও চান না যে আমরা এই বাড়ি থেকে চলে যাই। তা যাই হোক বৌদি, কিছু কথা আমি তোমায় স্পষ্ট জানিয়ে দিতে চাইছি। ছোট বৌদির শরীরটা খারাপ, তাই উনি আসতে পারেননি, কিন্তু আমার দাদার সঙ্গে ছোট বৌদিও একমত। তাহলে আমাকে কি করতে হবে বলো? তোমরা সবাই এটাই চাইছো তো, এই বাড়িটা ছেড়ে আমিই চলে যাই? ঠিক আছে, বাবাই বাড়িতে আমি চলেই যাব। জীবনের শেষ কটা দিন আমি ওখানেই কাটিয়ে দেব। সেরকম কথা তো কেউ তোমায় বলেনি বৌদি। সত্যি কথা, এটা তোমার বাড়ি। তুমি নিজের বাড়ি ছেড়ে কেন তোমার বাপের বাড়ি চলে যাবে? তুমি কেন এসব বলছো বৌদি? এসবের মানে কি? তোমাদের সকলের তো এটা মনে হয় ঠাকুরপো যে আমি আমার বৌমাদের কিছু বেশি ছাড় দিচ্ছি, কিন্তু এটা একদমই না। এখন দেখো, মিলির ব্যাপারে তো আমি কোনো অনুমতি দিইনি, কিন্তু কেউ আমার কথা শোনেইনি। আমি তো আমার মেয়ের সঙ্গে এখনো অবধি ভালো করে কথাই বলিনি। তুমি হয়তো সেটা এখনো পর্যন্ত করোনি, কিন্তু এ কথাটা তো সত্যি যে এই মেয়েটা এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছে, এখানেই দিনরাত খাচ্ছে। এটা তো সত্যি, তাই না? তাতে তোমার কি সমস্যা হচ্ছে? তোমার টাকায় তো ও কিছু খাওয়া দাওয়া করছে না, তাই না? মুখ সামলে। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বাড়ির খরচাতে আমরাও কন্ট্রিবিউট করি, কিন্তু আমাদের খরচাতেই বেঁচে আছো তুমি এই বাড়িতে। আরে পল্টু, শুধু তুই নয়, আমিও প্রত্যেক মাসে এই বাড়িতে টাকা দিই, খরচ দিই। যদি এই বাড়ির অন্য কোনো মেয়ের সাথে এইরকম ঘটনা ঘটতো না, তাহলে আমি তার পাশে দাঁড়াতাম, আমার কোনো অসুবিধা ছিল না, কোনো সমস্যা হতো না। কিন্তু এই মেয়েটা আমাদের বংশের মুখে চুন কালিমা খেয়ে চলে গেছে। ও নিজের ইচ্ছে এমন বংশে বিয়ে করেছে যেখানে আমরা কিছুতেই ওর বিয়ে দিতাম না। আর আজ সেই মেয়ে, নির্লজ্জ মেয়ে, আমাদের বাড়িতে আবার ফিরে চলে এসেছে। ও কি ভেবেছে কি আমাদের কষ্টের পয়সা আমরা ওর পিছনে খরচ করব? কিছুতেই না। আমি একেবারেই রাজি নই। আর বৌদি, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। এবার বলেই দাও যে কি সিদ্ধান্ত তোমরা নিয়েছো। আর দেখো, আমি তো কাউকে সারা জীবন ধরে খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিতে পারবো না। এবার তোমরাই বলে দাও যে তোমরা কি চাইছো। আর মিলিকে তো আমি শ্বশুর বাড়ি যাবার জন্য বলেই দিয়েছি, শ্রাদ্ধ পর্যন্ত এখানে থাকবে। না মা, দিদিভাই এখানেই থাকবে। ও শ্বশুরবাড়ির লোকজন কেমন সেটা তো আমি আগেই তোমায় জানিয়েছি। যদি দিদিভাই ওখানে যায়ও, সেটাও শুধু কিছু দিনের জন্যই যাবে। অহনা, তুমি আবার শুরু করেছো। কি দরকার তোমার এই বিষয়ে কথা বলার? আমি না সত্যি বুঝতে পারি না তোমার সমস্যাটা কি। বাড়িতে এত লোক রয়েছে, কিন্তু সব বিষয় তোমাকেই কেন কথা বলতে হবে? তোমার কি মনে হয় তুমি মায়ের থেকেও বেশি আপন দিদি ভাইয়ের? তুমি কি জানো, মা হওয়াটা না সব থেকে বড় ঝামেলার। আর তুমি তো নিজের মাকে এখনো পর্যন্ত ভালো করে চেনোই না। তাই জন্য বারবার মায়ের পরিস্থিতিকে এড়িয়ে যেতে চাও তোমরা সবাই।
এই বাড়িতে মা না নিজের ছেলেদের ওপর বিশ্বাস করতে পারে, না নিজের পরিবারের লোকজনের ওপর। তাহলে মা নিজের দুঃখ কাকে গিয়ে বলবে? যদি ওকে খাওয়াতে তোমাদের এতই অসুবিধে হয় তাহলে কোনো ব্যাপার না, কিছু না কিছু চেষ্টা আমরা ঠিক করে ফেলবো। ঠিক আছে, চেষ্টা করে দেখে নাও। যদি আমি একবার সিদ্ধান্ত নিয়ে নিই তো সেই কাজ শেষ না হওয়া অবধি আমি কিন্তু দম নিই না। আর দিদি ভাই না কোনো চাকরি করে যে সেই টাকায় নিজের পরিচর্যা করতে পারবে। এখন যদি এই পরিস্থিতিতে তোমরা সবাই হাত তুলে নাও, নিজেদের কর্তব্য এড়িয়ে যাও, তখন তোমাদের উপর জোর করতে পারে না, তাই না? তাই জন্যই মা কিছু বলতে পারছে না তোমাদের। ওকে এই বাড়িতে নিয়ে আসার আগে একবারও ভেবে দেখেছিলে যে ওকে খাওয়াবে কি করে? না কাকাবাবু, আমরা শুধু এটুকুই ভেবেছি যেন ভালোভাবে ওকে এখানে আনতে পারি। কিন্তু ওর ভরণ পোষণ দিতে যদি তোমাদের এত সমস্যা থাকে তাহলে কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না কাকাবাবু, কিছু না কিছু চেষ্টা আমরা ঠিক করে ফেলবো। আচ্ছা তাই নাকি? তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখে নাও। পল্টু দাদা, তুমি অন্তত আমাকে ভুল করে চ্যালেঞ্জ করতে এসো না, কারণ তুমি খুব ভালো করে জানো যদি আমি একবার সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে সেই কাজ না হওয়া পর্যন্ত কিন্তু দম নিই না। কাল থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমাদের রান্না আলাদা করে হবে, তোমাদের সবার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। শেষ পর্যন্ত তুমি আমার পরিবারটাকে ভেঙেই দিলে অহনা, আর আমি সারা জীবনে তোমাকে এর জন্য কোনোদিন ক্ষমা করব না। তোকে আমরা আবার কি চ্যালেঞ্জ করবো? হ্যাঁ, তুই তো হলি 1 নম্বরের খেলোয়াড়। তুই তো বরাবরই বদমাইশ ছিলি, এখানে এসে আমাদের বৌমাদেরও নষ্ট করেছিস। ঠাকুরজি, এই কথাটা আমি কবে থেকে শুনছি, আর শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এবার তুমি খালি আমাকে বলো এখানে কেন এসেছো এই সময়। আমরা এই বাড়ি ছেড়ে যাব না বৌদি।